প্রিয় দর্শক, আমি সময় ইসলাম স্বাগত জানাচ্ছি আজকের ম্যাট্রোসাম টু দ্য পয়েন্টে। কথা বলবো ভোট নিয়ে। আর যে কোনো ভোট আসলে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলো আসলে আমরা একটা কমন চিত্র দেখতে পাই। সেটি হচ্ছে ভোটের মাঠে আমরা কোথাও কিন্তু সেইভাবে কখনো খুঁজে পাইনি জাতীয় পার্টির কোনো প্রার্থীকে। এটা কিন্তু একটা বাস্তব চিত্র। আর যে চিত্রটা আবার দেখা যায় সেটা হচ্ছে কেন্দ্র থেকে যত নির্দেশনায় দিক না কেন, বড় দুটি দল, মানে শক্তিশালী বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা কিন্তু মাঠের নেতাকর্মীদের কোনো অবস্থাতেই যত নির্দেশনা দেওয়া হোক না কেন থামাতে পারে না। যেমন ধরুন, বিএনপি বহিষ্কারের কথা বলছে, তারপরে কিন্তু উপজেলা নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী একাধিক উপজেলায় রয়ে গেল। সেটি যেমন একটি বার্তা, কেন তারা রয়ে গেল, কেন তারা সেন্ট্রালের নির্দেশ মানছে না। অপরদিকে এই যে মন্ত্রীদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, শালক শালিকা, স্বজনরা যেন ভোট করতে না পারে, সেজন্য আওয়ামী লীগ কিন্তু কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে। সেটা কজনই বা মানছে? এবং এই নির্দেশনা দেওয়া নিয়েই কিন্তু তাদের নিজেদের অভ্যন্তরীণ একটা কোন্দলও দেখা দিয়েছে। এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমাদের প্রতিদিন কথা বলতে হয়, কারণ দুয়ার একদম ঠক ঠক করছে ৮ মে উপজেলা নির্বাচন। আর একটা স্থানীয় নির্বাচনের চরিত্রের মধ্য দিয়েই দেশের কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ সেটাও ফুটে ওঠে, সেটাও দেখা যায়। তো সুতরাং আজকে আমাদের বিষয় উপজেলায় তৃণমূল বিএনপি, সঙ্গে আছেন আহমেদ হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দুজনকেই স্বাগত। আমি হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করব। অনেকদিন পর আমরা আপনাকে পেয়েছি। আপনি পুরো জাতীয় নির্বাচনটা জেলে বসেই দেখলেন। আপনাকে ধন্যবাদ। চ্যানেল টু দ্য পয়েন্টের সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। দীর্ঘদিন পরে আপনাদের সামনে মহান আল্লাহ পাকের ইচ্ছা আসতে পেরেছি। জাতীয় নির্বাচন মানে 7 জানুয়ারি জাতীয় নির্বাচন, সেখানে এমপি হয়েছেন আহমেদ হোসেন, সংসদে প্রতিনিধিত্ব করছেন জাতীয় পার্টি বিরোধী দল। আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে, তো আওয়ামী লীগের কাউন্সিল, তো ওখানে অন্য কোনো দল তো জায়গাটা হয়েছে কাউন্সিল অধিবেশনের বক্তৃতা শুনে কেউ স্টেজে বসে, তারপরে কাউন্সিল অধিবেশন শেষ হয়ে যায়, চলে যায়। এটা তো তাই হয়েছে। কিছু দলকে ডেকেছিল, তারা এসেছিল, কয়েকটা আসন দিয়েছে, তারা চলে গেছে। এটা নির্বাচন না। ওনারা কাউন্সিল করলেন, আপনি চলে গেলেন কেন? উনি এমপি হয়েছেন, কিন্তু এটা এই এমপি সেই এমপি না। এটা হলো, উনি যদি নির্বাচন হতো, সত্য নির্বাচন হতো, তাহলে হয়তো উনি এলাকায় নির্বাচিত হতেও পারতেন। তাহলে কাউন্সিলকে বাধা দেওয়ার অপরাধে কি আপনাকে জেলে যেতে হলো? আওয়ামী লীগে যেটাকে আপনি বলছেন 7 জানুয়ারি ভোট না বলে কাউন্সিল বলছেন, সেই কাউন্সিলকে আপনারা বাধা দেওয়ার অপরাধে কি আপনার জেল? না 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 না, আমাকে 2015 সালের 12ই জানুয়ারি আপনার চ্যানেল 24 থেকে গ্রেপ্তার করেছিল। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছিল গুলশান অফিসে, বিদ্যুৎ পানি টানি সব ইটি বাদ দিয়ে করে। এবং তখন সরকারের পক্ষ থেকে বলা হতো বেগম খালেদা জিয়া আটকানো নাই, উনি তো ঘুরে যেতে পারেন, বাসায় যেতে পারেন, সব জায়গায় যেতে পারেন। আমি এটা বলছি, এটা মহা মিথ্যাচার। সারা যে দাসে দেখছে যে ময়লার ট্যাগ দিয়ে আটকানো হয়েছে এই সমস্ত। এবং সেই সময় আপনার প্রধান নির্বাচন কমিশনার এবং আগের হলো খায়রুল হক সাহেব, তো মানে ছিল তত্ত্বাবধায়ক বিধান বাতিল করলেন। ওনার আমি শাস্তি চেয়েছিলাম, উনি দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। এই সমস্ত কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে আমাকে নভেম্বরে আপনি জেলে গেলেন। আমাকে গ্রেপ্তার করলেন। না, নভেম্বর না, জানুয়ারিতেই আমাকে ওখান থেকে নিয়ে গেল। তো আচ্ছা, সেই মামলায়, সেখানে মামলা দিল বনানী ভাটারা থানায়, গাড়ি ভাঙচুর, গাড়ি ফোনের মামলা। আল্লাহর নামে কসম করে শপথ বাক্য উচ্চারণ করে বলছি, যে মামলায় আমাদের 15 জনকে সাজা দেওয়া হয়েছে, মোহাম্মদ শাহজাহান, শামীম, বেলাল, মনিরুল সহ, গাড়ি পড়েনি, গাড়ির চ্যাসিস নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট নেই, গাড়ির মালিক নেই। তাহলে গাড়ি পোড়ালো কে? ওই মামলায় তো গাড়িই তো পড়েনি। তাহলে আপনি যে আসামি, এরকম আসামি বহু দিনের আসামি হচ্ছে। বেগম খালেদা জিয়ার আসামি, বেগম খালেদা জিয়ার ওই ব্যাংক অ্যাকাউন্টের সিগনেচার ওনার না, ওটা অরিজিনাল ইয়েও না, ফর্ম না, একটা ফটোকপি কামাল দিদিকে করেছিল, সাজা দিয়ে দিল, তারেক রহমানকে সাজা দিয়ে দিল। এই যে মিথ্যাচার, এই যে জাতিকে যে এই বিভ্রান্তিতে রাখা। আর এটা আমি বলি যে আজকে ধরেন আমি টকশোতে আসলাম, আমার দিকে তাকায় কথা বলেন না, 6 মাস, আমি 1 মাসের বেশি আমার সাজা হওয়ার পরে, এটা হলো বিনা কারণে। আর একটা আমি সাজা কেটেছি, সেই সাজাটা হলো মহামান্য হাইকোর্ট আমাকে 5 মাস সাজা দিয়েছে, 2000 টাকা জরিমানা করেছে। আমি একটা গরিব মানুষ, আমাকে 5 মাস 6 মাস যদি সাজা দিতেন, 2000 টাকা জরিমানা না করলে আমি খুশি হতাম। 1 মাস জেল খেটতাম, তারপরে তো 2000 টাকা জরিমানা দেওয়ার জন্য কষ্ট হয়েছে। তাহলে তো আপনাকে আরো জেলে থাকা উচিত ছিল। আমি ওই 4 বছরের যে সাজা, ওইটার আমি জামিন নিয়েছি। আচ্ছা, অনেকে জামিন নিয়েছে, ওটা জজ করতে আমি জামিন পেয়েছি, ম্যাজিস্ট্রেট করে সাজা। এবং দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি আইনের
মানে যে অনিয়মগুলো, এই সাজা, এটাই বাংলাদেশের ইতিহাসে আর একটা ঘটনা। পাবনা তো আমার একবার জীবনে ঘটেছিল, 2-3টা কোর্ট বিব্রত। এখানে দেখেন এই জায়গাগুলো আইনের অনিয়ম ব্যত্যয় ঘটানো, আমি বলি জায়গাটা আপনি বলছেন উত্তর উনি দিবেন, কিন্তু তার আমি শেষ করি যে প্রথম যে ম্যাজিস্ট্রেট কোর্টে আমার এই সাজা দেওয়ার কথা, ওই ম্যাজিস্ট্রেট আমাকে সাজা দিবে না, মিথ্যা মামলা হাবিবাকে সাজা দেব না, তবে তাকে আমি নির্দোষে খালাস দিতে পারবো। কোর্ট ট্রান্সফার করে দিয়েছিল। যে কোর্ট ট্রান্সফার করে সেই কোর্টের যে বিচারক মানে ম্যাজিস্ট্রেট, উনি আমার 1 বছর সাজা দিয়েছিলেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এনএসআর মাধ্যমে ওনার ওই রায় না পড়িয়ে 2 বছরের সাজা দিয়ে আমাদের সাজা দেওয়া হয়েছে। এই যে ওই মামলায় আমি পরে মানে আমি অ্যারেস্ট হয়েছি, ওইটা পরে আমাকে পরে অ্যারেস্ট দেখানো হয়েছে। এর ভিতর দিয়ে আমি নির্বাচন কবে হয়ে গেল সেই জায়গাটাতে আমি বলছি যে আপনি বলছেন যেটা আওয়ামী লীগের আসলে ভোট হয়নি, আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে। হ্যাঁ, এই কাউন্সিলের এমপি হয়েছেন আহমেদ সাহেব, এটাই তো। হ্যাঁ, আমি সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ। এবং দেখেন এই যে উপজেলা নির্বাচন হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনি তো জেলে বসে দেখলেন ওই ভোট, কিন্তু জেলের বাইরে তো এখন দেখছেন উপজেলা ভোট। কিসের ভোট? এরকম ভোট হচ্ছে নাকি? কোনো দল নাই। আরে কোন দল তো এখানে নাই। এই যে বহিষ্কার করলেন, আরে বহিষ্কার তো করে এরা আমাদের দলের কেউ কেউ বহিষ্কার আগেই ছিল, আর যারা ছিল ছোটখাটো যারা আছে তারা এখানে গেছে। আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগের ঢাকা উপজেলা চেয়ারম্যান তখন ছিল প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ইউপি চেয়ারম্যান ক্যান্ডিডেটের বিরুদ্ধে শত না হাজার ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, কিন্তু বলার পরও নেতা কর্মীরা মানছে না কেন সেন্ট্রালের কথা? এটা আওয়ামী লীগের তো মানছে না। আওয়ামী লীগ কি করলো? আমরা তো নির্বাচন যাচ্ছি না, আওয়ামী লীগ মানার পরেও তো আওয়ামী লীগ এখন ওপেন করেছে। এবং দেখেন আর সবচেয়ে বড় অপরাধ করলো যেটা আওয়ামী লীগ, অপরাধ মানে মহাপাপ। স্থানীয় সরকার নির্বাচন যখন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ, তখন আমরা বলেছিলাম এটা হয় না, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে দরকার নেই। সমস্ত বিষয় আর বুদ্ধিজীবীরা থেকে শুরু করে আলোচকরা বলেছিলেন। এবং যখন ইউনিকলের চেয়ারম্যান নৌকামার্কা আর মেম্বারের প্রতীক পাবে না, তখন আমরা বলেছিলাম মৎস্যকন্যার মতো আর কি, মাথাটা মেয়ের আর পিছনটা হলো লেজটা হলো মাছের দিয়ে মৎস্যকন্যা, ওটা। এইটা যে হতে যাচ্ছে আপনি নিজেই তো বললেন জাতীয় পার্টি কয় জায়গায়, জাতীয় পার্টির আমরা তো কোনো ভোটেই দেখি না। না, জাতীয় পার্টির বিরোধী দল আপনি দেখেন না, মানে জাতীয় পার্টি বর্তমান সরকার বিরোধী দল। আপনারা কি দেখেন বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি? না, বিরোধী দল সরকার করেছে না, বিরোধী দল। তার মানে সরকার একটা হয়েছে, কাউন্সিল না সরকার হয়েছে। সরকার কাউন্সিল অধিবেশনে যেমন নেতা নির্বাচিত হয়, এই নির্বাচনে কাউন্সিল অধিবেশনের মধ্যে তারা নির্বাচিত করেছে। তাই যদি না হবে ৬২ জন নৌকাকে পদদলিত করে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আপনারা চিন্তা করেন, এটা তো ওনারা বলছিলেন তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি। দলীয় গঠনতন্ত্রের সমস্ত পৃথিবীর তো আছে, একটা দল রাজনীতি করে তার দলের প্রতীক দিবে কাউকে, আবার কাউকে তুমি দাঁড়িয়ে দাও। এবার ওনাকে প্রশ্ন করি, হাবিব ভাই এত কিছু নায়ের মধ্য দিয়ে ওনারা বল তবিয়তে চেয়ারে বসে আছেন কেমনে? ওটা ভোট হয়নি, বললো কাউন্সিল হয়েছে। আপনি কাউন্সিলের নেতা নির্বাচিত হয়েছেন, সদস্য। না, কাউন্সিল আর ভোট তো এক জিনিস নয়। জি, কাউন্সিলের অর্থ যদি বিএনপি না বুঝে তাকে, তাহলে স্কুলে পড়তে হবে, আবার লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কাউন্সিল হচ্ছে নেতৃত্ব নির্বাচন করে, আর ভোট আপনার পার্লামেন্টের মেম্বার নির্বাচন করে। এখন গায়ের জোরে কথা বলা আর যুক্তি দিয়ে কথা বলা দুই জিনিস। বাস্তবতাকে মেনে নেওয়া এক জিনিস, আর বাস্তব বিবর্জিত কথা বলা আরেক জিনিস। হাবিব ভাইকে ধন্যবাদ, অনেকদিন পরে পেয়েছি। তার মুক্তির মধ্য দিয়ে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতা আছে। উনি বেল পেয়েছেন, এর মধ্যে প্রমাণিত হয়েছে যে বিচার বিভাগ স্বাধীন, ইন্টারফারেন্স। কিন্তু না, যাওয়াটাই তো অন্যায় ছিল, সেটাও তো উনি বলেছেন। ওটাকে নিয়ে কিছু বলেন না? যাওয়াটা অন্যায় ছিল না ন্যায় ছিল, এটা তো উনি তো খোদাকে সাক্ষী রেখে বলেছেন, খোদার কসম ওই গাড়ি আমি পুরাইনি, ওখানে কোনো চেসিসি ছিল না। এটা তো জাজমেন্ট করবে কোর্ট, আদালত। ওনারা তো আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা আছে তো বললেন। আছে তো, আত্মপক্ষ সমর্থন করে তো আসছে। হ্যাঁ, বলেছেন যে আমি অন্যায় করিনি, জামিন পেয়েছেন তো আত্মপক্ষ সমর্থন করি। হ্যাঁ, এবং কনসিডার হয়েছে। কিন্তু সেখানে তো তাকে অনেকটা সময় পার হয়েছে, যেতে হয়েছে বিনা অপরাধে, সেটা তিনি বলছেন। অপরাধ করেছেন কি অপরাধ করেননি, এটা তো জাজমেন্ট করবে বিচার বিভাগ, আমি করতে পারবো। সেই বিচার বিভাগকেই তো উনি বলছেন যে সেখানে একটা নিয়ন্ত্রণ আছে, সেই জায়গাটাতে বলেছেন, এবং সেই জন্য ওনাকে অন্যায় না করেও জেলে যেতে হয়েছে। নিয়ন্ত্রণ আছে, এগুলো খামাখা কথা বলা আর কি, বানিয়ে বানিয়ে কথা বলা আর দোষারোপ করা। আপনার তো আমেরিকা, আপনার ট্রাম্পের বিরুদ্ধে তো মামলা হচ্ছে, তাকেও তো কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। কি সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? এমনকি আপনার দিল্লির যে মুখ্যমন্ত্রী
আপনার কেজরিওয়াল তিনি কারাগারে আছেন না? অবশ্যই আছেন। এটা গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। বাকি বিরোধী পক্ষগুলো তো বলছে সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভোটের মুখে কেজরিওয়ালকে নির্দেশ গারদে ভরে দাও, এটাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ঠিক আছে, অপোজিশনগুলো বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, একইভাবে বিএনপি বলছে আমাদের কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আবার ট্রাম্পকে যখন কাঠগড়ায় দাঁড়ানো করা হচ্ছে সেটাও বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সুতরাং আমেরিকার ডেমোক্রেসি, ইন্ডিয়ার ডেমোক্রেসি আর বাংলাদেশের ডেমোক্রেসি একই ডেমোক্রেসি, ব্যত্যয় কিছু ঘটেনি, সব মিথ্যার উপরে দাঁড়ানো। সবকিছু যখন আপনি যখন অপোজিশন থাকবেন, আপনি যা বলবেন সবই সত্য হবে। আর রুলিং পার্টি যখন বলে, এগুলো তাদের কাছে সত্য বলে প্রমাণিত হয় না। বাট পিপুল জাজমেন্ট যেটা হয়েছে, পিপুল যেটা রায় দিয়েছে একটা ইলেকশনের মধ্য দিয়ে, একটা স্বচ্ছ পরিষ্কার ভোট হয়েছে, সেই ভোটটাকে তারা স্বীকার করতে রাজি নয়। তারা ভোট বর্জন করেছিল এবং সন্ত্রাস করেছিল, প্রতিহত করবে। প্রতিহত করতে গিয়ে তারা নিজেরাই কিন্তু জনগণ দ্বারা বিকৃত হয়েছে, প্রত্যাখ্যিত হয়েছে। আচ্ছা, এখন এই প্রসঙ্গে আসি। 7 জানুয়ারি আপনার কাছ থেকে শোনা শেষ, এখন আসতেছে 8 মে উপজেলা ভোট। সেখানে আপনাদের লোকজন আপনাদের কথা শুনছে না, ওনাদেরও কিছু লোকজন ওনাদের কথা শুনছে না। কিন্তু আর একটা প্রশ্নের সঙ্গে জুড়ে দিই, ওনাদের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু মানুষ ভোটে অংশ নিচ্ছে, তাদেরকে তারা বহিষ্কার করছে। কিন্তু সেই অল্প কিছু মানুষ যে বিএনপির উপজেলা নির্বাচনে ভোটে অংশ নিচ্ছে, সেটা নিয়ে আপনারা এবং ইলেকশন কমিশন বেশ একটা আত্মসন্তুষ্টিতে ভুগছেন, বিএনপি ভোটে আছে, বিএনপি ভোটে আছে। কেন? না, এখানে একটা বিষয় আপনার বুঝতে হবে যে ৭৬ জন তো এক্সপার্ট হয়ে গেল। জি, এই ৭৬ জন লোকাল লিডার কিন্তু, তো তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছে যে পার্টির হাইকমান্ডের ডিসিশন রং, এই সিদ্ধান্ত মেনে আমাদের পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাজে আমরা নির্বাচনে অংশ নিলাম। এটা কিন্তু একটা প্রতিবাদ। বিএনপি তার তৃণমূলের নেতাকর্মী এবং জনতার ভাষাটা বুঝতে ব্যর্থ হচ্ছে। রাইট। কিভাবে? এই তৃণমূলের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু প্রমাণ পেয়েছে। ৭৬ জন নেতা অংশ নিয়ে পার্টিসিপেট করে তারা কিন্তু বার্তা দিল যে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তটা সঠিক নয়। ওই ৭৬ জনকে আপনাদের তো থ্যাংক ইউ দেওয়া উচিত। অংশগ্রহণ করে তাকে দিচ্ছি তো, কারণ আপনাদেরকে অনেক স্বস্তি এনে দিয়েছে ওই ৭৬ জন। বিএনপি ভোটে আছে, বিএনপি ভোটে আছে, ধন্যবাদ জানাই। হ্যাঁ, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও কিভাবে আমরা জাতীয় নির্বাচনে ধন্যবাদ জানাতাম? বিএনপি অংশগ্রহণ করেনি কেন? এটাতে নেতাকর্মী মানছে না, তার মানে জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় নির্বাচনও তাহলে নেতাকর্মীরা আসতে চায়, কিন্তু সেটাতে মানছে, এটাতে মানছে না কেন? ওরা আসতে পারে নাই, এবার কিন্তু মানে নাই। এই যে না মানার যে বিষয়টা, তারা তো রুলিং পার্টি না, অপোজিশন পার্টি, আর আমরা তো রুলিং পার্টি। তারা রুলিং পার্টির একটা এমপি তার প্রার্থী দিয়েছে, এটা মানছে না, সেই বিষয়টা কিন্তু আমরা জাতীয় সংসদ নির্বাচনে দেখলাম না, আপনারা একটু দলটল নিয়ে সাজানো মোটামুটি সবাইকে নিয়ে আসতেন বেশ কজনকে, তো এই ৭৬ জনকে আপনারা নিয়ে এসছেন নাকি ওনারা নিজেরাই এসেছেন? মানে একটা অবিশ্বাস্ত খেলায়। না না, আমরা আনতে যাবো, আমরা কেন আনতে যাবো? তারা স্বেচ্ছায় এসেছে। জাতীয় নির্বাচনে এনেছিলেন? বিএনপি আসে নাই, কিছু লোককে তো এনেছিলেন। কিছু লোক আসলাম কোথায়? ২৮টা পার্টি এসেছে। হ্যাঁ, ৬২ জন আপনাদেরই হয়েছে, ২৮টা রাজনৈতিক দল এসেছে, তো বিএনপিরও বেশ কিছু লোকজন আপনারা নিয়ে এসেছেন। ৬২ জন জিতেছে, নৌকা কিন্তু হেরেছে ওখানে। এর মধ্যে কিন্তু একটা ছবি এসেছে, নির্বাচন ফেয়ার এন্ড ক্রেডিবল হয়েছে। জাতীয় পার্টি জিতে আসছে, স্বতন্ত্র জিতে আসছে। জাতীয় পার্টি তো আজকে বলেছে যে ভোটটা হয়েছে সেটা অবৈধ ভোট হয়েছে, সুষ্ঠু ভোট হয়নি। আজকে জিএম কাদের সাহেব বর্ধিত সভায় বলেছেন অপোজিশন লিডার, হ্যাঁ, তাকে তো অপোজিশন অপোজিশন লিডারের মধ্যে কথা বলতে। এটাও কি আপনারা বলে দেন ওইভাবে বলার জন্য? না, আমরা বলবো কেন? বিএনপি বলে দেয়। হ্যাঁ, বিএনপি বলে দেয়, বিএনপি বলে দেয়। এবং কাদের সাহেব, জিএম কাদের সাহেবকে শিখিয়ে দেন। রাইট, কি শিখায় দেয় জিএম কাদের সাহেব? যে আমি প্রথম সেশনে গিয়েছি, তো হ্যাঁ, প্রথম সেশনে উনি বক্তব্য শুনেছি, লিডার অফ দি হাউস, জি জি জি, অপোজিশন লিডার হিসাবে তার বক্তব্যটা ছিল একেবারে বিএনপির বক্তব্য, তার বক্তব্য সেম, ফটোকপি। কাজেই এখন তিনি স্পোক্সম্যান হচ্ছেন বিএনপির স্পোক্সম্যানের মতোই, লাইক বিএনপি স্পোক্সম্যান। তিনি অপোজিশন লিডার হিসাবে কথা বলছেন যে অবৈধ হয়েছে, যেমন বিএনপি অবৈধ বলে তিনি অবৈধ বলছেন। এখানে কিন্তু জিএম কাদের সাহেব বা বিএনপি বক্তব্যের মিল আছে, সমিল আছে। এই জন্য আমরা বলছি বিএনপি তাকে শিখিয়ে দিচ্ছে। তার মানে জাতীয় পার্টি কি বিএনপির প্রেসক্রিপশনেই চলছে? এখন প্রেসক্রিপশন চলছে, আজকের বক্তব্য যারা বলছেন, তাহলে মনে হয় প্রেসক্রিপশন চলছে, চেয়ারম্যান চলছে। জাতীয় পার্টি ফুল চলছে কি জানি না, চেয়ারম্যান চলছে। তবে চেয়ারম্যান কাদের লোক? আওয়ামী লীগের লোক না বিএনপির লোক? দেখা যাচ্ছে বিএনপির লোক। কে? এই যে চেয়ারম্যান। কোন চেয়ারম্যান? জাতীয় পার্টির জিএম কাদের সাহেব। তাদের বক্তব্য নির্বাচন অবৈধ হলে তো অবৈধ,
তো আপনাদেরকে বৈধতা দিয়ে জিএম কাদের সাহেব কি করে ভোটের পর বিএনপির হয়ে যায়? না, জাতীয় নির্বাচন যদি অবৈধ হয়ে থাকে তাহলে কাদের সাহেব কি অবৈধ এমপি হলেন? আমি সেই প্রশ্নই করছি যে আপনারা জিএম কাদের সাহেব তো আপনাদের ভোটে আসলেন, আপনাদের সঙ্গে আসলেন, ভোটে অংশ নিলেন, জনগণের ভোটে আসলেন। হ্যাঁ, এবং ওনারা বললেন গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভোট করেছি, কিন্তু সেই ধারাকে এগিয়ে নেওয়ার পরে কেন জিএম কাদের সাহেব ভোটে আসার পর বলছেন সরকার এবং ভোট অগণতান্ত্রিক? জিএম কাদের সাহেবের চরিত্রে যে কত রূপ, এটা পূজা ওটা কঠিন। এটা এতি অঙ্গে কত রূপ। তিনি আজকে যেটা বলছেন অবৈধ, তাহলে তিনি কি অবৈধ হলেন? পার্লামেন্টে কি বলবেন বৈধ? এই আজকে এক কথা বললেন, কালের কথা বলবেন। তাহলে আপনাদের কাকে প্রেডিকশন নেওয়া কিংবা কাদেরকে হ্যান্ডেল করা বেশি সহজ কি কঠিন, জিএম কাদের সাহেবকে না বিএনপিকে? আমরা কাউকে হ্যান্ডেল করি না, আমরা হ্যান্ডেল করতে যাবো। তাহলে আপনাদেরকে বিব্রত করছে কে বেশি, বিএনপি না জাতীয় পার্টি? আমরা বিব্রত হই না তো, আমরা ফেস করি। এত গা শোয়া হয়ে গেছে, আমরা বিব্রত হই না। কে কি বললো গায়ে লাগে না? না, আমরা গায়ে লাগে না। আমরা তো ধৈর্যশীল, আমরা তো সহনশীল, আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসির প্রধান কথা হলো আপনাকে সহনশীল হতে হবে, পেশেন্স থাকতে হবে। পেশেন্সটা হচ্ছে এটা গণতান্ত্রিক মূল্যবোধের একটি প্রধান অংশ, সেটা আমাদের মাঝে আছে। ওনারাও তো ভোটে অংশ নিচ্ছেন না 15-20 বছর ধরে, ওনারা তো অনেক ধৈর্য, ওনারাও তো গণতন্ত্রের ভোটে অংশ নিচ্ছেন না। করে আগুন দিয়ে পুড়িয়ে গাড়ি পুড়িয়ে ট্রেন লাইন উঠিয়ে তারা আজকে টায়ার্ড হয়ে গেছে। আমি আজকে আমি ওনার কাছে আসবো, প্রশ্ন শুধু একটি রেখে যাচ্ছি, সামনে উপজেলা ভোট, ওনারা সেই ভোটে আনুষ্ঠানিকভাবে বিএনপি অংশ নিচ্ছে না, কিন্তু বলছে যে ভোট বয়কটের কিংবা বর্জনের জন্য তারা লিফলেট বিতরণ করবে, সেটা একটা ইম্প্যাক্ট নিশ্চয়ই পড়বে, কারণ 7 জানুয়ারিতে সেই লিফলেটই তারা করেছিলেন এবং বলেছেন তারা উইন হয়েছে, মানুষ ভোট দিতে আসেনি। সামনে আবার একই কর্মসূচি বিএনপির, সেটাকে কি করে করবেন? প্রতিহত আপনাকে বললো, প্রশ্ন আছে, আপনি তো শুনলেনই। আমি তো কোনো কথা বলবো না, শেষ বলা। আমাকে বিস্কিট দিতে হবে, 1 কেজি বিস্কিটের দাম 3600 টাকা। সেই এক টুকরা বিস্কিট না দেওয়া পর্যন্ত আমি কিন্তু কথা বলতে চাচ্ছি। আমরা অত টাকার বিস্কুট কই পাবো? বাজারে দেখলাম তো সিটি কর্পোরেশনের বিস্কিট আপ্যায়ন করতেছে 3600 টাকা কেজি। দেখছেন না পেপারে আজকে? হ্যাঁ, কত বড় চোরের দেশ, 1 কেজি বিস্কিটের দাম 3600 টাকা। বলেন এটা কারা? এটা তো সব আওয়ামী লীগের লোক। একটা নাট বল্টু কেনে 2 লাখ টাকা দিয়েছে, দেখলাম। এখন কথা হলো, উনি যে একটা কথা বললেন, উনি অত্যন্ত যেহেতু একসাথে আমরা ছাত্র রাজনীতি করেছি, এমন কোনো কথা বলবো না যে আমার নিজের গায়ে লাগে, আমার কষ্ট লাগছে যে 28শে অক্টোবর আমার পার্টি অফিস বন্ধ করে দিল। জি, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমার পার্টি অফিস বন্ধ, পুলিশ পাহারা দিচ্ছে, তালা লাগিয়ে দিল। বিএনপির মহাসচিব মির্জা আব্বাস, আমির হোসেন মাহমুদ সহ অনেককে গ্রেপ্তার করলো। তাহলে আমরা নির্বাচনটা করবো কি করে? 28 তারিখে আপনারা কেন এসেছিলেন? সরকারকে পতনের জন্যই তো? না, আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে আসছিলাম। চলে গেলেন কেন? কিন্তু ডাক তো ছিল সেদিনই আমরা সরকারকে চলে গেছি, যেভাবে সরকার নির্যাতন করলো। হ্যাঁ, এবং আপনারা দেখেছেন যে আমাদের লোকজন যখন এলাকা থেকে রওনা দিয়েছে সেখানেই গ্রেপ্তার করেছে, ওই সময় বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে। এগুলো যে হবে আপনারা তো জানতেন? না, ঢাকা না, আমরা জানবো কেন? আমরা গণতান্ত্রিক রাজনীতি কেন জানবো কেন? আপনারা এগুলো কখনো করেন না? না, আমরা এগুলো করি না, কিন্তু এইভাবে কেউ বাধা দিচ্ছে। তারপর ঢাকাতে নামলো, কমলা স্ট্যান্ড ব্যারিকেড দিয়ে ধরে নিয়ে গেল, গাবতলী, মহাখালী, আপনার সব জায়গাতেই যাত্রাবাড়ি ঘেরাও দিয়ে ধরে নিয়ে গেল। ধরে দেওয়ার পরে তারপরে এখানে সন্ত্রাস সৃষ্টি করে মিটিংটা নষ্ট করে দিল, তারপরে অফিস বন্ধ করে দিল। আমার ভাই যে কথাটা বললেন, বিএনপি নির্বাচনে যায় নাই, যাবে কোথার থেকে? আপনাদের পার্টি অফিস বন্ধ, ফর্ম বিক্রি করে পেয়ে ফর্ম কিভাবে কিনবে, ফর্ম কিভাবে সাক্ষাৎকার হবে, কিভাবে যাচাই বাছাই হবে, সে সুযোগই তো রাখে না। কিন্তু আপনারা তো ভোটটাতে আসতে চান। আরে বাবা, আসতে চাই না তো অফিস বন্ধ করে দিলেন। আপনারা বলছেন নির্দলীয় সরকার, ওনারা বলছেন ঠিক আছে, তা আপনি অফিস খোলা রাখেন। হ্যাঁ, বেডোর খোলা রাখতেন, আপনি অফিস বন্ধ করে দিলেন কেন? ওখানে শত শত পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে তালা মেরে এখন ক্রাইম সিন না ক্রাইম জোন ঘোষণা করলেন কোন কারণে? আমরা যে নির্বাচনে যাবো, যাওয়ার পরে আপনাদের ভোটে আসার মন ছিল, আমরা তো নিরপেক্ষ সরকার ভোটে যাবো বলেই তো আমরা আমাদের, কিন্তু সেটা তো বলেছিল ওনাদের সেই ওয়েটা নাই, দুইজনই তো অবস্থানে ছিলেন। ওই নাই কেন? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার আছে না, এই তত্ত্বাবধায়ক সরকার বিধানের জন্য ওই প্রেস ক্লাবে আমি জনতার মঞ্চ, জি জনতার মঞ্চ করেছে আওয়ামী লীগ 103 জন হত্যা। কিন্তু তাহলে 28 তারিখে ব্যর্থ হলো কারা? আপনারা না ওনারা? ওনারাই ব্যর্থ হয়েছে, ওনারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। হ্যাঁ, তাহলে আপনারা তো গণতন্ত্র 28 তারিখে ফেরাতে চেয়েছিলেন, পারলেন না কেন? নষ্ট করেছে। শুনেন, নষ্ট করেছে ওনারা কিভাবে করে দেখেন। একটা দল আমি আগে বলার চেষ্টা করেছি যে আমি একটা দল, আমি রাজনীতি করি, আমি জাতীয় সংসদ নির্বাচনে আমার দল থেকে নমিনেশন দেবো, আর একজন যখন বিরোধিতা করবে তাকে আমি বহিষ্কার করবো, সতর্ক করবো, তার না আসলে বহিষ্কার করবো।
এখানে আমি দলের নমিনেশন দিলাম একজন নৌকায়, আবার বললাম 10 জন তুমি দাঁড়িয়ে যাও। এটা কোথায়, কোন গঠনতন্ত্র, আওয়ামী লীগ গঠনতন্ত্রের কাছে না কোন সংবিধানে আছে? আবার এখন দেখেন, আপনি স্থানীয় সরকার নির্বাচন আপনি প্রতীকে নিয়ে গেলেন, আমরা কত নিয়ে গেলাম, তারপরে এখন আপনি ওই আইন বলবৎ আছে। সেটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, হতে পারে না। আমার সংবিধানে একটা লেখা আপনি বলেন যে তদ্দেশের বাতিল হয়েছে, সেটা যখন বলেন মজা লাগে, আর এখন তো ওই আইন তো আছে যে স্থানীয় সরকার নির্বাচন প্রতীক বরাদ্দ হবে, চাইলেও না দিলেও পারে, এটাও তো আছে নির্বাচনের বিধিতে আছে যে দলগুলো চাইলে প্রতীকে করতে হবে। অবলিক তো আছে, অবলিক তো আছে। এখন দল কোথায়? আপনারা তো ভোট করছেন না। এখন দল কোথায়? কে যাচ্ছে ভোটে? কে গেছে? এই সুবিধা চেয়ারম্যান ভোটে কে গেছে? তাতে আপনারা যে যাচ্ছেন না, কেউ তো যায় না। আমরা কেন? আমাদের কথা বাদ দেন, লাভ কি? আপনারাই তো বড় কথা। আরে আমরা যখন জাতীয় সংসদ নির্বাচন আমাদের করতে দিল না, তখন এই নির্বাচন আমরা যাবো করতে দেয়নি না, করেননি। আপনি তো একটা বোকার মতো বলতেছেন। আমি বললাম আমার পার্টি অফিস বন্ধ, আমার এখন ফর্ম বিক্রি করার সুযোগ নাই, সাক্ষাৎকার নেওয়ার সুযোগ নাই। খোলা থাকলে কি আপনারা ভোটে আসতেন? সেটা তো পরের কথা। তাইলে আমি বন্ধই করে দিয়েছেন, আপনি বন্ধ করে দিয়ে তারপর বললো ওনারা বলে আপনাদের ওইসব আচরণের কারণে। আচ্ছা, এটা কোনো কথা হলো না? ওনারা সেই উত্তরটা দিক না, কেন বন্ধ করলো? শুনুন, এই যে বন্ধ করে পাপ করছেন, পাপ করে যাচ্ছেন একটা পর একটা, মনে করতেছে যে এইভাবে চিরদিন চলবে, এটা চলবে না। এই যে চুরি চামারি লুটপাট যেভাবে শুরু হয়েছে, আপনাকে বিস্কিট চালেন, বিস্কিট দিলেন না, 3600 টাকা কেজি চাই দিতে পারিনি, দিয়েছি গরম পানি, আবার 3000 টাকা দামের বিস্কিট চাচ্ছে। 3600 টাকা বিক্রি। আমরা এত বড় চ্যানেল, এত বড় প্রতিষ্ঠান, যদি সিটি কর্পোরেশন যদি সব সিটি কর্পোরেশন একটা চ্যানেল, এত বড় লোককে চালাতে হয় প্রতিষ্ঠানের, 3000 টাকা বিস্কিট আপনাকে যদি দেয়, বাকি রাখাবে কি? না, তা আপনি তো গরম পানি দিয়ে আমাদের বিস্কুট নাই। এখন কথা হলো, শুনেন, চোরের দেশে, এটা তো একটা টোটাল একটা চোরের দেশ হয়ে গেছে। ভোট চোর, ভোট ডাকাত, ভোট ছিনতাই। তাহলে উনি কোন দেশের এমপি? উনি কোন দেশের এমপি? চোরের দেশের এমপি। আর আপনি কোন দেশের নাগরিক? আমি বাংলাদেশের নাগরিক। ও, তাহলে চোরের দেশ আর বাংলাদেশ দুটো কি আলাদা? এটা আলাদা তো। আমরা যারা বাস করি বাংলাদেশের বাসিন্দা, আর যারা এই যে ভোট করছে তারা হলো চোরের বাসিন্দা। এইটা আমাদের দর্শকদের সঙ্গে অনুষ্ঠান চলছে। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি। খারাপ লাগে। হাওয়া ভবন তো দুর্নীতির ভবন, হাওয়া ভবনের অস্তিত্ব নাই। হাওয়া ভবনের যুবরাজ দুর্নীতি করেছে, অর্থবিত্ত কামিয়ে বিদেশে পাচার করেছে, শাস্তি পেয়েছে, এখন সে চোরের মতো পালিয়ে আছে লন্ডনে। আর বিএনপির যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, যুবরাজ কি করে চোরের মতো বিদেশে পালিয়ে থাকে? যে যুবরাজ হয় সে কি চোরের মতো থাকে? সকল যুবরাজ। আচ্ছা, সেটা তাহলে ক্লিয়ার করেন। একবার বলবেন যুবরাজ, একবার সকল যুবরাজ, তার মানে তাহলে কি ওনার সকল চুরি ছিল? তাকে সেই সময় বলা হতো, তখন হাওয়া ভবনের যুবরাজ হিসেবে তাকে আখ্যায়িত করা হতো নেগেটিভলি, নট পজিটিভলি। এবং আপনারা মিডিয়াতেও তাকে এই টাইটেলটি দিয়েছিলেন যে হাওয়া ভবনের যুবরাজ। যুবরাজ ছিলেন দুর্নীতির ভবনের যুবরাজ, সন্ত্রাসের যুবরাজ, এবং অর্থ পাচারের যুবরাজ, এবং বিদ্যুতের কুটি আছে, বিদ্যুৎ নেই, টাকা নিয়ে চলে গেছেন। কত কোটি টাকা, কত হাজার কোটি, 12,000 কোটি টাকা পাচারি করেছেন। এবং FBI আমেরিকা থেকে এসে সাক্ষী দিয়েছে তিনি দুর্নীতি টাকা পাচার করেছেন, সেই দুর্নীতিতে তার শাস্তি হয়ে গেছে। এখন যারা তার সহযোগী ছিল, সাথে ছিল, জমি মামুন সহ যারা ছিল, তারা কারাগারে আছে। এখন ছিটে ফুটে যারা পেয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা জেলে যাচ্ছে, বোমাবাজি করে জেলে যাচ্ছে, ফৌজদারি অপরাধ করে জেলে যাচ্ছে। যেমন প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের কোনো কারাগারে রাজনৈতিক বন্দী নাই। ইট ইজ রিয়েল স্পিচ। রাজনৈতিক কারাগারে বন্দী অ্যারেস্ট করা হয় নাই, অ্যারেস্ট করা হয়েছে আপনার বিকজ অফ ফৌজদারি অপরাধ, যাতে ক্রিমিনাল অফেন্স ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে। জি, ক্রিমিনাল অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, গুলি করে মানুষ মেরেছে, ট্রেন লাইন উপরে পেরেছে, এবং নাশকতামূলক কাজ করেছে, অ্যান্টিস্টেট অ্যাক্টিভিটি করেছে, সব কিছু মিলে অপরাধের কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। আপনি বলছেন তারেক রহমান দুর্নীতির যুবরাজ, ওনারা বলছেন, আপনারা বলছেন একজন যুবরাজ, আর ওনারা বলছেন এই 15-16 বছরে শত শত মহারাজ তৈরি হয়েছে দুর্নীতির। মহারাজ যারা বলবেন, মহারাজের ছবি দেখাতে পারবেন না। মহারাজরা তো আবার বাইরেও থাকে, অনেকে আবার চলে যায় অদৃশ্যভাবে। না, মহারাজ বলতে তো আমার দেখি ওনাদেরকে জিজ্ঞেস করি কোন মহারাজের নাম উনি উল্লেখ করতে পারবেন কিনা? আপনি তো বলছেন ছবি দেখাতে পারবে না। উনি যদি বলেন সবই মহারাজ আওয়ামী লীগের চোরের মহারাজ, তাতে আমি অতি সম্প্রতিকালে তো একটা বের হলো যে পুলিশের সাবেক আইজি বেনজির সাহেব তো দুদক ইনকোয়ারি করছে। ওটা তো একটা ব্যক্তি আবেদন করেছিল বলে দুদক ইনকোয়ারি করছে। না, দুদক তো ইনকোয়ারি করছে। এখানে দুদকের স্বাধীনতাটা কিন্তু প্রতিফলিত হয়েছে, এবং তাকে কিন্তু আইনিভাবে লড়াই করতে হচ্ছে।
তাহলে বুঝতে হবে যে বেনজির সাহেবের বিরুদ্ধে দুদক আমলে নিয়েছে। এর মধ্যে দিয়ে দুদক যে স্বাধীনভাবে কাজ করতে পারে এরও প্রমাণ মিলেছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন জিরো টলারেন্স, এটা কিছু বহাল আছে। কিন্তু বেনজির সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এক বেনজির কি একা একাই বড় হয়েছে? তাকে যে আগলে আত্মছায়া ছিল তারা কোথায়? একটা বেনজিরের বিরুদ্ধে দুদক জন স্ট্যান্ড নিয়েছে। বেনজিরকে তো বলা হতো গ্রেট ম্যান, বিগ ম্যান, তো সেটা বিগ ফিশ আপনি যদি বলেন। তাকে ধরার জন্য দুদক কিন্তু কাজ করছে, দুদক বসে নেই। সেই বিগ ফিশটা তো আপনাদেরই লোক ছিল, আপনার সময়ের লোক ছিল। আমাদের এখান থেকে অনেক বিগ ফিশ তৈরি হইলে দুর্নীতি করলে সেটাকে আমরা আমলে নেব? আমরা কি নিয়েছি? আপনার এই ওনার যখন ক্ষমতায় চেয়ারটা ছিল তখন আপনারা জানতেন না, তখন চোখ বন্ধ ছিল। আমি তো বলছি যে যারা দুর্নীতিবাজ, বিগ ফিশ হোক আর লিটল ফিশ হোক, কেউ কারো ব্যাপারেই আমাদের নেই, মার্সি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার বলে দিয়েছেন এই ক্ষেত্রে আমার একটা জিরো টলারেন্স। এখানে কার বিচার হবে না বিচার দেখবে দুদক। এই যে আমাদের রাজনৈতিক অবস্থানটাকে আমরা বুঝতে হবে, অ্যাপ্রিশিয়েট করতে হবে। হঠাৎ আই মিন কে অ্যাপ্রিশিয়েট করবো ওনারা? এর আপনার গণমাধ্যম করবেন, তারা তো আমার তো উত্থাপন করা কাজ, অ্যাপ্রিশিয়েট করা কাজ তারা তো করবে, তারা থুতু ফেলবে। আওয়ামী লীগ দেখলে তারা থুতু ফেলে, ফুলের মালা নিয়ে আসে না। আওয়ামী লীগ দেখলে তারা গুলি নিয়ে আসে, বুলেট নিয়ে আসে গুলি করার জন্য, মারার জন্য, বোমা নিয়ে আসে মারার জন্য, গ্রেনেড নিয়ে আসে মারার জন্য, শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড নিয়ে আসে মারার জন্য। তাদের কাছ থেকে তারা ফুলের মালা আশা করি না, গোলাপের আশাও করি না, ভালোবাসা আশা করি না, কারণ তারা শত্রু। জামাত বিএনপি মিলে তারা আমাদের শত্রু, তারা আমাদের কিল করতে পারে। কিলার্সদের পার্টি, ইট ইজ এ পার্টি অফ কিলার্স 100%। বিএনপি ইজ এ পার্টি অফ কিলার্স। তাদের দায়িত্ব হচ্ছে টু কিল পিপুল, টু কিল পলিটিক্যাল লিডার্স অ্যান্ড অকুপাই দি পাওয়ার। এটা হচ্ছে তাদের মূল লাইন। এই লাইনে গিয়ে বারবার তারা একবার সফল হয়ে গেছে জিয়া রহমান, বাট বারবার কিন্তু সফল হতে পারেনি। আমরা মরে মরে প্রমাণ করেছি, জীবন দিয়ে প্রমাণ করেছি, রক্ত দিয়ে শত শত হাজার হাজার কর্মী জীবন দিয়ে আপনার ইতিহাস সৃষ্টি করেছে, ডেমোক্রেসিকে আবার ফিরিয়ে এনেছি। কাজে আপনি মানে বিএনপি কোনো রাজনৈতিক দল না, একটা খুনি দল বলছেন, গণতান্ত্রিক দল না। নেভার, ইট ইজ নট এ ডেমোক্রেটিক পার্টি, ইট ইজ এ পার্টি অফ কিলার্স এবং অ্যান্টি লিবারেশন ফোর্সেস। ইটস এ প্ল্যাটফর্ম। তাহলে বিএনপির শক্তির উৎস কোথায়? প্ল্যাটফর্ম, মঞ্চ। তাহলে শক্তিটা কোথা থেকে আসে? শক্তিটা তাদের আছে অস্ত্র থেকে আসে। কোথা থেকে? অস্ত্র, বোমা। তা আপনারা কি চোখ বন্ধ করে রাখেন? ওনারা কত অস্ত্র বোমা নিয়ে আসছে, কোথায় রাখে? না, আমরা তো ধরতে যাচ্ছি। তো কোথায় ধরতে যাচ্ছি? তাদের নেমে ক্রাইমের কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়। আহমেদ ভাই, আমি খুব সিরিয়াস থাকতে চাই, পারছি না। আমার একটু বলতে দেন। সে যে বলছে যে তারেক রহমান হলো কি দুর্নীতির যুবরাজ। জি জি জি। ঘরে ঘরে মহারাজ তৈরি করেছেন দুর্নীতির, সেটা তো উনি বলে দিলেন। তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়াকে যেভাবে সাজা দিয়েছে, যারা এই সাজা দিয়েছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলে 5 মাস জেল কেটে আসলাম। আমি এখন বলতে চাচ্ছি যে ম্যাডামের বিরুদ্ধে যদি কেউ বলে যে উনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন, তারেক রহমানকে যদি বলে উনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন, আমার মনে হয় জিব্বা কেটে দেওয়া উচিত। এত বড় মহামিথ্যা যারা এগুলো বলবে, আমি তো বলছি। যারাই বলুক না কেন, আইন আদালত বলছে। আইন আদালত কে? দেখেন বললাম তো কোনো সিগনেচার নাই। দেখেন ম্যাডাম খালেদা, আজকে বাংলাদেশে কোটি কোটি হাজার হাজার দুর্নীতি হচ্ছে, যে এত প্রধানমন্ত্রী সেখানে সিগনেচার করছে না। অন্যায়ভাবে যদি তাহলে আপনাদের নেতৃত্বে কারাগারে রাখা হয়, তাহলে আপনারা বলছেন যারা বলছে তাদের জিহ্বা কেটে দিবেন, আর ওরা বলছে আপনাদের নেত্রীকে আপনারা বেরোত করতে পারেন না, তাহলে আপনাদের হাত পা কেটে দেওয়া উচিত। এটা মিথ্যা কথা যেটা বলে। এখন আপনি বলেন যে উনারা বলছেন আমাদের দুর্নীতির কথা বলছেন, ভোট যারা চুরি করে, জনগণ ভোটের দিকে কেড়ে নেয়। একবার বলে ভোট হচ্ছে 3টার সময় বলে যে 27% ভোট কাস্ট আছে, আবার আরেকটু পরে 38%, তারপরে বললে 41%। এই যে মিথ্যাচারের দেশ। তো মিথ্যা কথা বলে নির্বাচন শোনেন, চেয়েছে দেখা। ডাকাত যখন বাড়ি থেকে ডাকাতি করে, নিজের অর্জিত সম্পদ নিজের চোখের সামনে দিয়ে অস্ত্র ধরে কিছুই করতে পারে না, কিছু করতে গেলে গুলি করে মেরে ফেলে, না ধর্ষণ করে, করে না, মানুষ চোখ বন্ধ করে দেখে, সহ্য করতে হয়। এরা তো তাই করতেছে। ডাকাত দল, ডাকাত মাঠে ভোটের দিকে কেড়ে নেয়, মাঠের সম্পদ লুট করছে, ব্যাংকগুলি লুট করে ফোকা করে ফেলেছে। তারা যখন কথা বলে, বাংলার মানুষ যখন শুনতেছে এই কথাগুলি, কত ধিক্কার তারা জানাচ্ছে। দেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে, দেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে। আরেকটা কথা বলে যে বিএনপি হাভাবন করে যে দুর্নীতি করার কথা বলেছে, হাভাবনের কয়টা বিচার করেছেন? একটা লোকের নাম বলেন তো। আর এখন তো ঘরে ঘরে সব দুর্নীতিবাদ।
এবং দেখেন ম্যাডাম খালেদা জিয়া আর তারেক রহমান ব্যবহার করে গ্রেনেড মধ্যে গ্রেনেড মেরে যদি মেরেই ফেলতে চাইতো, ঘটনা হলো 2004 সালের 21শে অগাস্ট। তাহলে 5 গেল 6 গেল, 6 গিয়ে অক্টোবরে পদত্যাগ করলেন বেগম খালেদা। তাহলে প্রায় 2 বছর ক্ষমতা ছিলেন, মারতে পারতেন না? বিএনপি যদি মারতে চায় মারতে পারতেন না? পারতো না, বিএনপি মারতে চায়নি। ওটা জঙ্গিবাদ, জঙ্গির ঘটনা ঘটেছিল, যেটা ইতে আপনার রমনা বটমূলে ঘটেছে। প্রশ্ন হচ্ছে জঙ্গিদের মদত দিয়েছিল কারা? প্রশ্ন হচ্ছে জঙ্গিদের মদত হ্যাঁ, দিয়েছিল এই যে আসল কথা। আপনাকে ধন্যবাদ, ভয়ঙ্কর সাংবাদিক থেকে ভালো সাংবাদিক উপাধি দিলাম আপনাকে। সেটা হল এই, যখন রমনা বটমূলে হয়েছিল সন্ত্রাসী হামলা, তখন ক্ষমতা কে ছিল? আওয়ামী লীগ। যখন শামীম ওসমানের অফিস হলো নারায়ণগঞ্জ, তখন আওয়ামী লীগ। যখন পল্টনে হলো সিবিবির, তখন কি আওয়ামী লীগ। যখন মুকসেদপুর হলো, তখন আওয়ামী লীগ। যখন যশোর উদীচিত হলো, তখন আওয়ামী লীগ। তখন তো বিএনপি ছিল না। তাহলে কে মদত দিল? কে এই সন্ত্রাস সৃষ্টি করলো? কারা করলো? আওয়ামী লীগ। এটা হলো, এটা করেছে হলো আপনার সন্ত্রাসীরা, যারা ওই যে অতি উগ্র ইসলামিক পন্থী যারা, তারা এইগুলো করেছে। তারা বাড়তে দিয়েছে কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগের উল্টা হয়েছে তো। বিএনপি তো গ্রেপ্তার করেছে, বিএনপি শাহেখ আব্দুর রহমান গ্রেপ্তার করে ফাঁসি দিয়েছে, ফাঁসি কার্যকর হয়নি, কার্যকর করেছে। বিএনপি বাংলা ভাইকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তার ফাঁসি দিয়েছিল একটা দ্রুত বিচার করে। সেই ফাঁসি নির্বাচনে আসতে পারে না বা অনির্বাচন হয়ে গেল, অনির্বাচন ফাঁসি দিয়েছে। বিএনপিকে স্যালুট দেওয়া দরকার, স্যালুট করা দরকার বিএনপিতে। বিএনপি এদেরকে গ্রেপ্তার করেছিল, শুধু গ্রেপ্তার করে জেলে ফেলে রাখে নাই, গ্রেপ্তার করে তাদের চূড়ান্ত বিচার করে ফাঁসি রায় পর্যন্ত দিয়েছিল। আর সেই বিএনপিকে যদি আপনি বলেন যে বিএনপি মত দিয়েছে, আর ওইগুলো ঘটনা তো আওয়ামী লীগের আমলে হয়েছে। আওয়ামী লীগ শুধু শোনেন, বিএনপি একটা দোষ দেয়। আওয়ামী লীগ আজকে দেশটাকে লুটপাট করে যে জায়গায় নিয়ে গেছে, আপনারা চিন্তা করেন এই আওয়ামী লীগ এই 12 বছরে, 12 সাল থেকে 24 সাল, 12 বছরে 146 বিলিয়নের উপরে তার লোন করেছে। কোথায় গিয়েছে দেশটাকে, কোথায় নিয়ে গেছে? আজকে ভরা মৌসুম, ধানের চালের ভরা মৌসুম, আপনার আলুর ভরা মৌসুম, পেঁয়াজের ভরা মৌসুম। আজকে বাজারের অবস্থাটা কি? কারা করতেছে এগুলো? সব আওয়ামী সিন্ডিকেট। ব্যাংক লুট করেছে আওয়ামী সিন্ডিকেট, চুরি করতেছে আওয়ামী লীগ সিন্ডিকেট, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে আওয়ামী সিন্ডিকেট, দেশের ভোট চুরি করতেছে আওয়ামী সিন্ডিকেট, ভোট ডাকাতি করছে আওয়ামী সিন্ডিকেট। এত জনসমর্থন নিয়ে ডাকাত দলের বন্দুক থাকে 5টা, আর হাজারো গ্রামবাসী তার কাছে যেতে পারে। গ্রামবাসী যখন ডাকাতকে ঘেরাও করে তখন ওই ডাকাত ঘেরাও হবে তো। গ্রামের গণপিটুনি দেয় না? আওয়ামী লীগ এমন গণপিটুনি খাবে এই দেশে, জীবনে বললো যে আর ভোট ডাকাতি করতে যাবো না, সেদিন অবশ্যই আসবে। কে দিবে সেটা? এই দেশের মানুষ দিবে। এই দেশের মানুষ আমাদের সঙ্গে করেই দিবে, আমরাই নেতৃত্ব দেব। দেশের মানুষ তারা আমাদেরকে বাধ্য করবে এদেরকে গণধরে দিতে। এতদিনও বাধ্য করেনি? বাধ্য করে নাই আওয়ামী লীগ। আরে বাবা, এর সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্যিক ছিল না, কেউ ছিল না। তার 9 বছর লাগছে বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে আন্দোলনকে শেষ করতে। এখন তো আপনার সাথে আওয়ামী লীগ নাই, তখন তো একসাথে 9 বছর 18 বছর লাগবে, আরো 2 বছর বেশি লাগবে। আওয়ামী লীগ তো 21 বছর লাগছে না? আওয়ামী লীগ তাহলে এখন আপনাদের আরো সময় লাগবে। আমার আর বেশি সময় লাগবে। আমরা খুব কত, এটা তো টাইম 4.5 বছর তো সরকারে ওনারা এখন আছেন, কেবল তো 1 বছরও হয় নাই। 1 বছরও হয় নাই, 5 বছর তো পূর্ণ করতে হবে। 5 বছর পূর্ণ করতে পারবে না। কয় বছরে যাবে? 5 বছর, এখন 2 বছরের যাক আর 1.5 বছরের যাক আর 2.5 বছর তারা যাবে, যেতে হবে তাদের। এগুলোকে আপনারা বলেন নেতা কর্মীদের জিয়ে রাখার জন্য? না, জিয়ে রাখার জন্য তারা যেতেই হবে তো। হ্যাঁ, কিভাবে যাবে? যেতেই হবে তাদের। তো এতদিনও পারলেন না এখন? আরে বাবা রে, এতদিন আমি তো বললাম তো এর সাথে তো আমরা পারি নাই। 28 তারিখে দাঁড়িয়ে পারলেন না, ফিরে গেলেন। 28 তারিখে যেভাবে বন্দুকের সাথে যুদ্ধ করে পারাতে খুব মুশকিল। আমাদের ওনাদের বন্দুক থাকবে না, এটা কি করে জানলেন? বন্দুক থাকলে এমন অবস্থা বন্দুক ঘুরেও তো যেতে পারে, বন্দুক তো ঘুরেও যেতে পারে। প্রশাসনের লোকজন, এই দেশের মানুষ তো তারা, এই দেশের সন্তান, তারা দেখতেছে না দেশটা যখন ধ্বংস হয়ে যাবে তখন তারাই তো প্রতিবাদ করবে, তারাই প্রতিবাদ করবে। তখন কোথা থেকে কি মানে কোথা থেকে তার প্রতিবাদ করে তারা বলবে নো, আমরা এই সার্ভিস। আপনারা যে বলেন যে সরকারকে প্রশাসনের দলীয় লোক আছে, তার মানে প্রশাসনের দলীয় লোক নাই, প্রতিবাদী মানুষও আছে। আছে তো প্রশাসন, আছে তো। আচ্ছা, আছে তো প্রশাসনের, হয়তো তারা কথা বলতে পারতেছে না। আচ্ছা, প্রশাসনের মানুষের মুখ খুলতেছে না এই অন্যায়। না মানে প্রশাসনে যারা মুখ খুলতে পারতেছে না তারা আপনাদের সময় দলীয় লোক, তারা চুপ করে আছে। আমাদের সময় তো আমাদের সময় চাকরি পেয়েছে, তাছাড়া বিবেকবান কিছু লোক আছে না। আমলি কলিকে বিবেক হারা কি সবাই? সবাই কি বিবেক? আহমেদ হোসেন টক শোতে যাই বলুক, ওনার বিবেক তো একটা আছে। এখান থেকে বলেই বলবেন যে আসলে আমি কথাগুলো ঠিক বললাম না, ওনার বিবেক তাও না। উনি তো ওই ধরনের মানুষ না, উনি ওই ধরনের মানুষ না। আমি ওনাকে চিনি, কিন্তু এখন টক শোতে বলতে হচ্ছে, উনি বলছেন মহাসুর না। হ্যাঁ, মহাসুর না, না আপনি মহাসুর না, আপনি মহাসুর চুরি করার মতো আপনার সেই ইয়ে নাই, ওই বুদ্ধি নাই আপনার।
আর আপনি চেষ্টাও করবেন না। তাহলে উনি মানুষের ভোটে এমপি হয়েছেন। মানুষ তো এবার তো বিএনপি অংশগ্রহণ করে। তাহলে উনি চোরও না, আমি মানুষের ভোটে বললাম তো এমপি হননি, তাহলে কিভাবে এমপি হলেন? আমি একটা কথা প্রথমেই বলেছি, জি উনি আমি যে কমিটির প্রেসিডেন্ট ছিলাম, ওনার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জি 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 আমি বলেছি যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হলেও ওনার সম্ভাবনা ছিল এমপি হয়ে আসা। আমি তো প্রথমেই বলে নিয়েছি, আমি আমার কলিগকে তো শুরু করবো না, কিন্তু যেহেতু আমরা অংশগ্রহণ করি নাই সেই কারণেই ওটা কাউন্সিলর দুটোর কথা বলেছি। তার মানে এই না সবার মতো সব মানুষের খারাপ তা না। আহমেদ হোসেনকে আমি, সে যদি চেষ্টাও করে চুরি করে বড় চোর হয়, সে বড় চোর হতে পারবে না, সে চুরি করতে পারবে না। আমি তার সাথে এমপি হলেন কি করে? এমপি হচ্ছে তো আমরা অংশগ্রহণ করি নাই, আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেয় নাই, নিজেদের মধ্যে হয়েছে। ওনাদের তো অনেক প্রতিপক্ষ ছিল। কিসের প্রতিপক্ষ ছিল? আওয়ামী লীগের প্রতিপক্ষ না না না, আওয়ামী লীগের কে কোন দল ছিল? কিসের স্বতন্ত্র? আওয়ামী লীগ স্বতন্ত্র, আওয়ামী লীগ না না, এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিসি আনোয়ার সাহেব ছিল, ছিল যেই থাকুক না কেন, বিসি থাক যেই থাক, আনোয়ার থাক, তার যেই থাকি থাক, সব জাসদ, জাসদের খাওয়া আছে নাকি? জাসদের জাতীয় পার্টি খাওয়া আছে, জাসদ, তারপরে আপনার ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, এদের আওয়ামী লীগ ছাড় না দিলে একটা আসন নিরাপদ না। তাহলে আমাকে নৌকা রাখতো, এই জাতীয় পার্টি যে 9 জন না 11 জন হয়েছে, এর একজন হতে পারত। তার মানে আর জাসদ তো প্রশ্নই ওঠে না। শেষ করব, আওয়ামী লীগ নির্বাচন করে আহমদ হোসেন সেখানে জিতে আসবে, এটা তো খুবই স্বাভাবিক। তো আপনারা আসলে তো ভোট তো করতেই হবে। আমাকে তো আসতে দিলেন না, আপনি আবার বোকার মতো কথা বলেন। আপনি অলওয়েজই বোকা। এবার ভয়ঙ্কর সাংগঠনিক আমি তো বোকা, আমি বললাম আমাদের অফিস বন্ধ করে দিয়েছে, আমরা নির্বাচনে যাব কি? আচ্ছা, তার মানে একটা বারবার পাচ্ছি কি ওনাদের অফিসটা আপনারা খোলা রাখলে ওনারা ভোটে আসতো? বন্ধ তারাই করে দিয়েছে, আমরা করি নাই। তারা এখানে আবার যেমন যে শোনেন, আমাকে এক সেকেন্ড দেন। আমি যেমন কোর্টে আমাকে যখন বিচারক বলেছিলেন যে আপনি এই কথাগুলি বলেছেন, ম্যাডাম এই শাস্তির ব্যাপারে, পেশার বক্তব্য, নিউজ কি সময় টেনের বক্তব্য, আমাকে বলেছেন আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। তা আমি বলেছিলাম আমি শপথ বাক্য উচ্চারণ করেই বলছি এই কথাগুলো আমি বলেছি, যা পৃথিবীতে সেই শপথ বাক্য উচ্চারণ করে বলছি যে আমাদের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল সরকার, এবং নির্বাচনের পর পর্যন্ত সরকার বন্ধ রেখেছিল। কিন্তু একটা পার্টি অফিস আপনারা খুলতে পারলেন না আন্দোলন করে? খুলবো কি করে? শত শত পুলিশ তো করে আপনার লাইন ধরে দাঁড়ায় আছে, বন্দুক ধরে পুলিশ। এখন পুলিশের সাথে যুদ্ধ করে অফিস খোলা যায়, সেখানে আমার লোকেরা আসবে, ধরে আমরা যদি ইচ্ছাও করি, আমাদের ফর্ম ফিল করার কোনো সুযোগ ছিল না। কাকে বেশি ভয় পান আপনারা, আওয়ামী লীগকে না পুলিশকে? কাকে ভয়? আওয়ামী লীগের ভয়, পুলিশ না। তাহলে আওয়ামী লীগ তো এখান থেকে ওইটা আমাদের টকশো দিয়ে আসবে না। আমি তো আসতেছি, গ্রেপ্তার হচ্ছে, আবার আসতেছি, আমাদের তো আসবেই না। যদি আমাদের কেউ মারবে না, তারপরেও আসবে না। ওরে বাপ রে বাপ, পুলিশ নাই, অথবা আমরা সেখানে যাবো না, আসবো না। বলেন, শেষ করতে হবে অনুষ্ঠান। আমার কাছে ভালো লাগলো জনাব হাবিবুর রহমান সাহেব ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, এবং মাঝে মাঝে ওনাকে মনে হয় ছাত্রলীগের প্রেসিডেন্টের মধ্যে কথা বলছেন। সেই তেজটা তো আছে ওনার, রয়ে গেছে। এবং আমাকে সহকর্মী হিসেবে আখ্যায়িত করেন, তখন মনে হয় উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট। অস্বীকার করবে কেন আপনাকে, যেটা সত্যি উনি বলেন সবসময়। তখন মনে হয় উনি স্টিল ছাত্রলীগের প্রেসিডেন্ট। কাজেই এই যে তার স্বীকৃতি যে আমি জন্ম নিয়েছি ছাত্রলীগে, আওয়ামী লীগের ঘরে, এখন আমি প্রক্সি দিচ্ছি বিএনপিতে, কে? এটা তো রিয়ালিটি। কাজে ছাত্রলীগ থেকে জন্ম নিয়ে খাঁটি বিএনপি হওয়া কঠিন। যতই চেষ্টা করুন, বিএনপি আপনাকে বিশ্বাস করবে না, করে না। কাজে আপনি জেল কাটতেছেন, কেন জেল কাটেন? ওই হয়তো কথাবার্তা বলে আপনি নির্বাচনের আগেও বলেছিলেন নির্বাচন হবে না, হতে দিবেন না। হয়নি, আজকে প্রমাণিত হয়েছে নির্বাচন হয়ে গেছে না, এবং আপনি নির্বাচন হতে দিবেন না। আমরা পালিয়ে যেতে হবে, রাস্তা পাবো না। এখন হাবিব ভাই, আপনি কিন্তু, আমরা কিন্তু পালিয়ে যাচ্ছি না, বরঞ্চ আপনারা পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না, কোন দিকে পালিয়ে যাবেন। কাজেই গায়ের জোরে মুখ দিয়ে বড় হওয়া যায় না। বড় হতে হলে আপনি যদি ডেমোক্রেসি বিশ্বাস করেন, জনতার সমর্থন লাগবে। পিপুল যদি আপনাকে বড় করে, সেখানে আমি বাধা দিয়ে কিছু করতে পারবো না। সুতরাং ইউ শুড ফেস ইলেকশন, ইউ শুড গো টু ইলেকশন। আমাকে পরে এবং 1 মিনিট বলতে দিন। 1 মিনিট, আমরা 2 ঘন্টা বলেন। না, 2 ঘন্টা বলে শুনবে না তো। আপনি 3 ঘন্টা বলেন। 3 ঘন্টা বললে এক কথাই তো বলবেন, পাবলিক বলবে হ্যাঁ নাচতে না পারলে উঠুন বাঁকা, মুরুদ নাই, আবার বড় বড় কথা বলো। হ্যাঁ, এটা কিন্তু পাবলিক বলে, কি মুরুদ নাই। হ্যাঁ, আপনি যে 28 অক্টোবর যে পুলিশ বাহিনী একজন সদস্যকে পিটিয়ে হত্যা করলেন, আমরা হত্যা করিনি। এই হত্যার মধ্য দিয়ে কি হত্যা হলো না? ইটস এ কিলার্স পার্টি। আমরা হত্যা করি না। হত্যা করে মির্জা ফখরুল সাহেব তারা মেরে পালিয়েছেন,
পালিয়েছেন, কথা বলে শুনেন, যারা ওটা রাজপথ নষ্ট ছোড়েন, করেন না। রাজপথ থেকে আমরা তৈরি হয়েছেন, না, নষ্ট করেন আমরা না। রাজপথ থেকে তৈরি হয়েছি। জি হ্যাঁ, সেজন্য তো ঠিক। আপনাকে সে স্বীকৃতি আমি রাজপথে দিয়েছি। আমরা মোকাবেলা করিনি, আমরা করিনি, করেছি। কারণ রাজপথ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ হচ্ছে ইটস এ পার্টি, আপনাকে খালি আমি স্মরণ করাই পার্টি দিই। অফ মুভমেন্ট, ইটস এ পার্টি অফ ডেমোক্রেসি। আপনি তো আরেকটা সার্টিফিকেট আপনি দিই, মানে মেধা সম্পন্ন একজন মানুষ, মানে আপনার আপনি খালি সার্টিফিকেটই দিচ্ছেন। সার্টিফিকেট দেবো না কেন, আমার কলিগ ছিল না এক সময়। হ্যাঁ, আমার তো তার প্রবন্ধ, তার স্টেটমেন্ট, তার সব লেখা আমি লিখে দিতাম। সেটা হলো যে তার মনে আছে আওয়ামী লীগ কেন 80 নির্বাচনে গেল না, তার মানে পরিবেশ ছিল না। আওয়ামী লীগ কেন 96-এ 15 নির্বাচনে গেল না, পরিবেশ ছিল না। আওয়ামী লীগ কেন বিএনপি ক্ষমতার ছেড়ে দেওয়ার পরেও 2007 সালের নির্বাচন থেকে 3রা জানুয়ারি সদল বলে প্রত্যাহার করে দিল, তারা মনে করেছিল যে এই বিচারপতি কে এম হাসান একসময় বিএনপি করতেন, অথবা তার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, সেই কারণে আওয়ামী লীগ প্রত্যাহার করেছে। আওয়ামী লীগের পথ দেখেছে, আওয়ামী লীগ সিটি কর্পোরেশন নির্বাচন করেন না, যে সিটি কর্পোরেশন নির্বাচন সাদেক হোসেন খোকা নির্বাচন করেছিল। জি, আমার একটা প্রশ্ন আপনার কাছে রয়ে গেছে, সেটা হচ্ছে এটা আওয়ামী লীগ দেখিয়ে দিচ্ছে। আমরা মনে করেছি যে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। আওয়ামী লীগের ইতিহাস পড়ে আওয়ামী লীগ হওয়া যায় না। ইতিহাস পড়ো না, আমি তো ইতিহাসে সাক্ষী। আওয়ামী লীগ যা পারে, আপনি তো আওয়ামী লীগ যা পারে, আপনি আওয়ামী লীগে থাকতে আপনি বাঘ ছিলেন, আর আওয়ামী লীগ ছেড়ে আপনি শিয়াল হয়ে গেছেন। না, শিয়াল হয়নি, এখন বাঘ না, এখন না, আপনি এখন দীক্ষিত হয়ে গেছেন। আরে ভাই, আপনি জানেন না, আপনি জানেন না, আওয়ামী লীগ থাকতে হিরো ছিলেন আপনি। কি হিরো ছিলেন? হিরোতে যখন জিরো হয়ে গেছেন, আপনার রাজনীতির পদচ্যুতি হয়ে, সেটা আমি পার্সোনালি আক্রমণ করবো না আপনাকে আমি এখন আমি কষ্টে আছেন, সব বলার পর বেদনা আছে আপনার মাঝে, দুঃখ আছে, জীবনে বহু চেষ্টা করেছেন, দুইবার ইলেকশন ভালো করতে পারলেন না, সব বলে ফেলে বলে যে এখন কথা হলো ভাই শুনতে চান, আপনি তো পার্টিকে শুনতে পারবেন না, তখন আপনি তো হাই কমান্ড। আমাকে বিএনপি বিশ্বাস করে কি না করে, তো বিএনপি জানে, আমি জানি। যাও, বিশ্বাস করলে আমি তো বিএনপি পলিসি মেকার না, আমি পলিসি মেকার না, মেইন পলিসি মেকার বসে আছে, সে ডিসিশন নেয়। উনি তো মেইন পলিসি মেকার হবেন, কারণ উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো তার নির্দেশে তো দল চলবে, এটাই তো নরমাল। পলিসি হচ্ছে খুন করো, মানুষ মারো, ওনার নির্দেশে কি উনি কাউকে খুন করেছেন? উনি বলছেন লন্ডন থেকে মানে কি উনি তো খুন করবেন না, উনি তো বোমা বানাবেন। হ্যাঁ, এটা তো ঠিক। কয়টা বোমা মারছেন? কয়টা বোমা মারছেন? আমি নিজে মারি নাই, তবে যখন মারাইছি এখন তখন আপনি কোন দল করেন? তখন আমি ছাত্রলীগ করেছি, মানে কি তার মানে কি বিএনপিতে এসে একটাও কি বোমা মারার নির্দেশ দিয়েছেন? গাইডলাইন কোন দলের মারিও নাই। আমি ছাত্রলীগে থাকা অবস্থায় সরেছে এরশাদের পতনের জন্য বোমা বহু লক্ষ লক্ষ টাকার বোমা বানানোর অনুমতি দিয়েছি, বোমা মেরেছে এবং এরশাদের পতন ঘটিয়েছি। বিএনপিতে এসে বোমা মেরেছেন? না না না, বিএনপি বোমা দল না তো, বানাইছে, বিএনপি বোমা বানাতেই তো পারেন না, মারাইছে, মারা তাকে নিয়েছে তো, সে শিক্ষা মারাতেও পারে না, ইয়েও করতে পারে সে না, ট্রেনার মারতেও পারে না, বানাতেও পারে না, বানাতে পারে। তাই যদি আমলে একদিন ক্ষমতা থাকে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী ভাবে কথা বলতে পারে, শোভা আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। বিএনপি পারে না, বিএনপি জনগণকে সাথে করে ভোট, জনগণের নির্বাচন হলে বা জনগণের ভোট নিতে পারে বিএনপি, জনগণের ভালোবাসা দিয়ে জনগণের ভোট নিতে পারে বিএনপি। বিএনপি বোমা বানাতে মারতে পারতো, তারপরে এতদিন কয়জন দেয় তার তো ঠিক ছিল রিসিভ করেছে এই কারণে বোমা হাবিব সাহেব, উনি বোমার তৈরির কার ফর্মুলা বুঝে, উনি ফর্মুলা শিখিয়ে, আমি বুঝি তো, আমি শিখেছি, স্বীকার করতেছি, ফর্মুলা শিখিয়ে দিচ্ছে, আমি স্বীকার করেছি বলেই তো গণতন্ত্র এসেছে। হ্যাঁ, ডেমোক্রেসি আমি করেছি বলেই তো আমি ইজ্জত রক্ষা করেছি, আমি অস্বীকার করতেছি না। তাহলে যাই হোক, আমাকে আলোচনা শেষ করতে উনি বললেন যে উনি ছাত্রলীগ আওয়ামী লীগে যখন ছিলেন তখন তিনি বোমা মেরেছেন, বোমা বানিয়েছেন, কিন্তু বিএনপিতে যে আজ পর্যন্ত উনি বোমা মারেন, মারিও নাই, বাংলা বিএনপি পারে না, বোমা মারে, বিএনপি বোমা বানতেও পারে না, বানাতেও পারে না। না, উনি বোমা বানানোর শিক্ষক তো। তাহলে কি বিএনপি কেমন? শোনা, বিএনপি জনগণের দল, আর ওনারা জনগণের দল, ওনারা কি ওনারা একসময় জনগণ দল ছিল, যতদিন আমি আওয়ামী লীগ করেছি ততদিন জনগণ দল ছিল। আপনি চলে যাও তো ওনারা জনগণ বিচ্ছিন্ন। এখন আস্তে 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 এমন এমন জায়গায় আওয়ামী লীগ চলে গেছে, এটা আওয়ামী লীগের দল। আওয়ামী লীগ তো এই দল না, আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগের যে বিনা ভোটে নির্বাচিত হচ্ছে, এটা আওয়ামী লীগের লজ্জা, ইতিহাস একদিন বলবে। হে আওয়ামী লীগ, এত আন্দোলন সংগ্রাম করেছো, কিন্তু মানুষের ভোটের দিকে তুমি কেড়ে নিয়ে কেন একতরফা নির্বাচন করলে? হে আওয়ামী লীগ, তুমি কেন জনগণের কোটি কোটি মানুষের জনগণের ভোটের দিকে কেড়ে নিলে? আলোচনা শেষ করি, একটা কঠিন জায়গা জি, একটা কঠিন জায়গা আপনিও মিস করে গেছেন, আমার মতে মনে করা দেওয়া উচিত। ছোট্ট করে বলবেন যে এদেশে জঙ্গি তৈরি হয়েছে আপনাদের হাত দিয়ে, উনি কিন্তু বলেছেন, কারণ উনি আপনাদের দলে ছিলেন, উনি তো সত্যটাই বলবেন, উনি তো মিথ্যাবাদ বলছেন না। না, এখানে মুফতি হান্নান তার জবানবন্দিতে কিন্তু সব কিছু বলে, কিন্তু শুরুটা উনি বলছেন কোথা থেকে হলো? না, তার রেকর্ডে আছে, তারেক জিয়ার সাথে কতবার বৈঠক হয়েছে, তারেক জিয়া কত টাকা দিয়েছেন, তাদের তাজউদ্দিন, যে মৌলানা তাজউদ্দিন, সে কিভাবে গ্যারেট নিয়ে আসছে,
আব্দুল সালাম পিন্টুর বাসায় কতবার বৈঠক হয়েছে, সব কিছু কিন্তু আপনার মুফতি হান্নান সব বলে তাহলে মুফতি হান্নানকে মেরে ফেললেন কেন? ফাঁসি হয়ে গেছে বিচার, ফাঁসি দিলেন কেন? এত বড় একটা ঘটনা সাক্ষী যে সমস্ত আঙ্গুলের এগুলো তুলে আমরা দেইনি, উঠিয়ে ফেলে না তাকে ফাঁসি দিতে হয়েছে। ফাঁসি দিয়েছেন তো স্বীকার করেন, ফাঁসি দিয়েছে তো কোর্ট, আমরা দেইনি। আইন কোর্ট তো আমাকে সাজা দিয়েছে, কোর্ট আমাকে সাজা দিয়েছে নাকি? সরকারের নির্দেশ মতো কথা হলো জঙ্গিবাদের প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি, মাস প্ল্যাটফর্ম, জামাত, এটা হচ্ছে জঙ্গিবাদ তৈরি করে, এটা জঙ্গিবাদের অ্যালাইড ফোর্স এবং জঙ্গিবাদের প্রোটেকশন তারা দেয়। যত জঙ্গিবাদী সংগঠন তাদের সাথে অ্যালায়েন্স আছে। তাহলে বিএনপি যখন ক্ষমতা না, আওয়ামী লীগের আমলে কেন এতগুলো ঘটনা ঘটলো? এটা অস্বীকার তো আপনারাই ঘটিয়েছে। আমরা তো অপোজিশন থেকেও জঙ্গিবাদকে আরে বাবারে, আমরা জঙ্গিবাদ, আওয়ামী লীগও জঙ্গিবাদ উস্কায় নাই, আমরা জঙ্গিবাদ, আওয়ামী লীগ আর বিএনপি, আমি নিজে স্বীকার করতেছি বিএনপি জঙ্গিবাদ উস্কানোর প্রশ্ন ওঠে না, আওয়ামী লীগও জঙ্গিবাদ উস্কায় নাই। জঙ্গিবাদ আওয়ামী লীগের আমলে নজর দেয় নাই, যেখানে জঙ্গিবাদের এই কাজগুলি করেছে, কিন্তু বিএনপি জঙ্গিবাদ দমনের জন্য নজর দিয়েছিল বলে সব গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ একটা গ্রেপ্তার করেছে, বাংলা ভাই গ্রেপ্তার করে, বাংলা গ্রেপ্তার করেছে বিএনপি, শেখ আব্দুর রহমান সাজা যায়, শেখ আব্দুর রহমান বললাম একদম ওপেন দেখালো। ইউ ক্যান হিয়ার মি, আপনি দেখছেন না? 64 জেলায় তাহলে একযোগে বোমা হামলা, 63 জেলায় এটা এরা করেছে, গ্রেনেড হামলা এরা করেছে, জঙ্গিরা করেছে, এরা করেছে, এটা তো বিএনপি না। এবং এরা করেছে বলেই বিএনপি যখন বুঝতে পেরেছে, তখন শেখ আব্দুর রহমানকে টেলিভিশনে লাইভ দেখে গ্রেফতার করলো। দেখেছেন? দেখেন না, একটা আওয়ামী লীগের আমলে একটা জঙ্গিবাদকে গ্রেফতার করেছে, একটা করেছে। যাই হোক, তাহলে সেটা বলি যে আপনি যেটা লাস্ট কথা বললেন যে না বিএনপি না আওয়ামী লীগ কোনো আমলেই কেউ জঙ্গিবাদকে, এরা সরকারিভাবে করে নাই, কিন্তু আওয়ামী লীগের আমলে জঙ্গিরা বেশি বেশি করে সংগঠন করতে হয়েছে। বিএনপির আমলে যে 21শে আগস্ট সেটা জঙ্গিবাদ করেছিল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন জঙ্গিবাদ সক্রিয় বেশি হয়, টু আউস্ট আওয়ামী লীগ। আর বিএনপি যখন পাওয়ারে থাকে জঙ্গিবাদ তত অ্যাক্টিভ থাকে না, বিএনপি তাদের অ্যালাইড, বিএনপি তাদের নিয়ন্ত্রণ করে, আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে পারে না, আওয়ামী লীগের ক্যাপাসিটি নাই, আর জঙ্গিবাদের আদর্শ আওয়ামী লীগের ক্যাপাসিটি নাই, আওয়ামী লীগের একটাই ক্যাপাসিটি এখন তাদের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্যাপাসিটি। আপনারা ফিরিয়ে আনুন, সেই অপেক্ষায় আমরা থাকছি। আর ওনারা বলছে গণতন্ত্র তো আছেই, ভোটের অধিকারও আছে, সেটাও আমরা দেখছি। আর প্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন, আমাকে আজকে আসতে হবে, নিশ্চয়ই আগামীকাল দেখা হবে। আবারও ধন্যবাদ আমাদের সম্মানিত দুজন আলোচককে। শুভরাত্রি।